টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ছিল বাংলাদেশের তৎকালীন সরকারের বড় ভুল বললেন সাকিব। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করার তাগাদা, আশাবাদী দেশে ফেরা নিয়ে। Blunder from the government side that they took the decision not to participate in that World Cup. নতুন করে স্পোর্টসে প্রতিভা বাছাইয়ের ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি হবে না, হুঁশিয়ারি যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর। প্রতিভাবানদের জন্য থাকবে শিক্ষাবৃত্তির ব্যবস্থা। যারাই আনবে তাদের কোনো স্বজনপ্রীতি করার কোনো সুযোগ নেই। যে সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অন্বেষণ করব, ক্রীড়া বৃত্তি প্রদানের মাধ্যমে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব আমরা বহন করব। 2026 বিশ্বকাপের প্রাইজ মানি বাড়িয়ে অংশ নেয়া দলগুলোকে স্বস্তির খবর দিল ফিফা। বেশ কিছু নিয়মে পরিবর্তন, বর্ণবাদ রোধে প্রতিপক্ষের মুখ ঢেকে কথা বললে লাল কার্ড। এবং চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে রাতে মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ আর্সেনাল। আপোষহীন সিমিওনের শিষ্যরা স্পেন থেকে জয় নিয়ে ফিরতে চায় গানার্স। মিরপুর স্টেডিয়ামে গিয়ে আর আগের মতো তিক্ত অভিজ্ঞতা হবে না দর্শকদের। গ্যালারিতে সুযোগ সুবিধা বাড়াচ্ছে বিসিবি। খাবারের দাম কমানোর ঘোষণা দেওয়ার পর এবার তীব্র গরমে খেলা দেখতে যাওয়া দর্শকদের জন্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে একটি ফ্যান দেয়া হলেও মোট প্রায় 20টি ফ্যানের পরিকল্পনা রয়েছে। ধীরে ধীরে অন্যান্য স্টেডিয়ামেও অনুরূপ ব্যবস্থা করতে চায় তামিম ইকবালের বোর্ড। মেঘাচ্ছন্ন আবহাওয়ায় ভিন্ন এক রূপ হোম অব ক্রিকেটে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার শেষ টি-20তে হোম সাপোর্টারদের গর্জনে এই শান্ত পরিবেশই হয়ে উঠবে চঞ্চল। তাদের গর্জন আরও প্রাণবন্ত করতে ভিন্ন উদ্যোগ ক্রিকেট বোর্ডের। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে লাগানো হচ্ছে ফ্যান। এর আগে বিভিন্ন সময় ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের অব্যবস্থাপনা সহ নানা বিষয় নিয়ে অভিযোগ শোনা গেছে দর্শকদের মুখে। সিটের বেহাল দশা, অপরিচ্ছন্নতা, খাবারের অত্যধিক দাম, বিনা কারণে হেনস্থার শিকার হওয়া, তালিকা অনেক লম্বা। তীব্র গরমে গ্যালারিতে বসে খেলা উপভোগ করাই হয়ে পড়ে দুরূহ। তবে তামিম ইকবাল অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার পর এসব দিকে নজর দিয়েছে বোর্ড। ক্রিকেটারদের পাশাপাশি সর্বোচ্চ গুরুত্ব পাবেন সমর্থকরা। এরই মধ্যে অ্যাডহক কমিটির একাধিক সদস্য কথা দিয়েছেন ক্রিকেট অন্তঃপ্রাণ দর্শকরা তাকিয়ে এই আশ্বাস বাস্তবায়নের দিকে। পানি ও খাবারের মূল্য কমানো সহ বেশ কিছু উদ্যোগ আগেই নিয়েছেন তামিম ইকবাল। এবার গ্যালারিতে ফ্যানের ব্যবস্থা করে যেন মন জয় করে নিয়েছেন বিসিবি প্রধান। আপাতত পরীক্ষামূলক বিরাট আকৃতির একটি ফ্যান লাগানো হয়েছে। জানা গেছে পুরো স্টেডিয়ামে ছাউনি থাকা গ্যালারিগুলোতে মোট 15 থেকে 20টি ফ্যান লাগানোর পরিকল্পনা রয়েছে। গ্যালারির শেডগুলো এই ভারী ফ্যানের ওজন নিতে পারে কিনা কিংবা কতটুকু জায়গা এতে কভার করা সম্ভব, এসব বিষয় যাচাই করে দেখছে বোর্ড। পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্টেডিয়ামেও এমন সুবিধা রাখতে চায় বিসিবি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ছিল বাংলাদেশ সরকারের সাংঘাতিক ভুল। ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়নে তাই এখন থেকেই কাজ করা উচিত বিসিবির। মুম্বাইয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন সাকিব আল হাসান। বোর্ড সভাপতি হিসেবে তামিম ইকবালকে নিয়ে আশাবাদী সাবেক টাইগার অধিনায়ক, আশাবাদী নিজের দেশে ফেরা নিয়েও। ক্রিকেটের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অবদান কি, এ প্রশ্নের উত্তর না থাকলেও ক্রীড়া উপদেষ্টা হিসেবে একটা রেকর্ড ঠিকই গড়ে দিয়ে গেছেন আসিফ নজরুল। বিংশ শতাব্দীতে প্রথমবারের মতো বাংলাদেশকে ছাড়াই অনুষ্ঠিত হয়ে গেল একটা বিশ্বকাপ। এবার ওই নীতি নির্ধারকদের এক হাত নিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তকে সাংঘাতিক ভুল হিসেবে আখ্যায়িত করলেন সাবেক এই অধিনায়ক। এতে বাংলাদেশ ক্রিকেটের বিরাট ক্ষতি হয়েছে। আমরা ক্রিকেট প্রেমী একটি দেশ, আমাদের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলতে দেখতে চাই আমরা। সরকার যে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল সেটা আমার মনে হয় একটা বড় ভুল ছিল। বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্কের অধপতন হয়েছে বাংলাদেশের। সাকিবের মতে ঠিক করার দায়িত্বটা নিতে হবে বিসিবিকেই। আমার মনে হয় পরিস্থিতির উন্নতি হবে, সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা উচিত। 1-2 সিরিজ হলেই কাজ হয়ে যাবে। আগস্ট বা সেপ্টেম্বর একটি সিরিজ হওয়ার কথা শুনছি, সেটা হলে বরফ গলে যাবে, সম্পর্ক ঠিক হবে। এক সময়ের বন্ধু তামিম ইকবালকে নিয়ে এদিন স্তুতি ঝরল সাকিবের কণ্ঠে। বিসিবি সভাপতি হিসেবে তাকে নিয়ে বেশ আশাবাদী এই অলরাউন্ডার।
যদি তামিম বিসিবির নির্বাচিত সভাপতি হতে পারে তাহলে আমি মনে করি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারবে এবং অবশ্যই বিসিবি আর বাংলাদেশ ক্রিকেট তার মাধ্যমে উপকৃত হবে। সাকিব আশাবাদী নিজের স্বদেশ প্রত্যাবর্তন নিয়েও। সরাসরি উত্তর না দিলেও মামলা নিয়ে অগ্রগতিতে সন্তুষ্ট সাবেক টাইগার অধিনায়ক। দেশের মাটিতে নিজের বিদায়ী সিরিজ নিয়েও ইতিবাচক উত্তর দিয়েছেন সাকিব। সময় সব ঠিক করে দেয়, আশা করছি শিগগিরই সব ঠিক হয়ে যাবে। আমি যা চাই তা পাবো বলেই আমার বিশ্বাস। জুনে আবারও ক্রিকেট মাঠে ফিরবেন সাকিব, খেলবেন ইইউ টি-20 বেলজিয়ামে। সাব্বির মিথুন, সময় সংবাদ। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে দলের সুযোগের অপেক্ষায় সিলেট থেকে ঢাকায় এসে ব্যর্থ হয়ে ফিরে যান মোসাদ্দেক হোসেন সৈকত। বারবার ব্যর্থ হলেও হাল ছাড়তে নারাজ এই ক্রিকেটার। ডিপিএলে পারফর্ম করে আবারও জাতীয় দলে ফিরতে চান তিনি। জাতীয় দলের লোয়ার অর্ডার নিয়ে দুশ্চিন্তার সমাধান হতে চান এই অলরাউন্ডার নিজেই। এবার শক্তিশালী দল গড়ায় আবাহনীর হয়ে শিরোপা ধরে রাখার আশা তার। ফরম্যাট নিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও লিগ শিরোপা জয় প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ বলে মনে করেন মোসাদ্দেক। গত 20 এপ্রিল বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে চলাকালীন দিনভর গুঞ্জন ছিল তৃতীয় ওয়ানডের দলে ফেরানো হবে মোসাদ্দেক হোসেন সৈকতকে। এজন্য সিলেট থেকে বিসিএল এর জন্য প্রস্তুতিতে ব্যস্ত থাকা এই ক্রিকেটারকে উড়িয়ে আনে টিম ম্যানেজমেন্ট। তবে 6 উইকেটে কিউইদের হারানোর পর পাল্টে যায় বোর্ড কর্তাদের মন। এবারও জায়গা হয় না মোসাদ্দেকের, তাকে রেখেই দেয়া হয় তৃতীয় ওয়ানডের দল। ভাঙা হৃদয়ে ফিরে যান মোসাদ্দেক। সে ঘটনা পেছনে ফেলে আপাতত ঢাকা প্রিমিয়ার লিগে মনোযোগ দিতে চান এই ক্রিকেটার। থার্ড ওয়ানডেতে হয়তো প্ল্যান করা ছিল, তো হয়তো বা লাস্ট আওয়ারে কোনো প্ল্যান হয়তো বা চেঞ্জ হয়েছে। সো সেইটা মানে এই সিরিজে টি-20তে বা এমন কিছু এইভাবে আমার কাছে কোনো নিউজ আসে নাই। সো সেটা হয়তো বা দু একটা আপনাদের মাধ্যম থেকে আমি জানতে পেরেছি। সো ওই জায়গায় এখন যেটা ফোকাস করতেছি, সামনে প্রিমিয়ার লিগ আছে, প্রিমিয়ার লিগটা ভালো খেলা এবং ভালো খেলতে পারলে মানে আমার কাছে মনে হয় যে একটা অপরচুনিটি আসবে আবার ইনশাল্লাহ। একসময় জাতীয় দলের অপরিহার্য সদস্য ছিলেন সৈকত। দলের ভবিষ্যৎ কাণ্ডারি, এমনকি নেতৃত্বের জায়গাতেও ভাবা হতো তাকে। তবে পারফরমেন্সের ধারাবাহিকতার অভাব সহ নানা বিতর্কে জড়িয়ে সে সম্ভাবনা বাস্তবে রূপ নেয়নি। তবে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর জার্সিতে ভালো পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান এই ক্রিকেটার। লোয়ার অর্ডারের দুশ্চিন্তার সমাধান হতে চান মোসাদ্দেক। যে মানে টিম থেকে করা হয়েছিল ওটা যদি আমি ডেলিভার করতে পারতাম, আমার কাছে মনে হয় যে এতদিন মানে কন্টিনিউ ওয়েতেই খেলতে থাকতাম। সো সেই জায়গাতে যখন ফেলিওর হয়েছি, আবার চেষ্টা করছি নতুন করে রিবিল্ড করার এবং মানে কতটুকু ভালোভাবে কামব্যাক করা যায় এবং যেই রোলটা থাকবে সেটা যেন মানে মাঠে এক্সিকিউট করতে পারি। শুধু তাই নয়, এ মৌসুমে ডিপিএলে আবাহনীকে শিরোপা উপহার দিতে চান তিনি। সুপার লিগ না থাকায় কিছুটা আক্ষেপ থাকলেও নতুন ফরম্যাটে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ বলে মনে করেন মোসাদ্দেক। অবশ্যই ভালো খেলার টার্গেট, তার থেকে বড় টার্গেট হচ্ছে যে টিম রেজাল্ট করানো। যেহেতু আসলে আবাহনী, মোহামেডান এই টিমগুলো সবসময় শিরোপার দিকেই চিন্তা করে। এবারও বর্তমান চ্যাম্পিয়নরা শক্তিশালী দল গড়ায় আশাবাদী মোসাদ্দেক হোসেন সৈকত। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। পিএসএল ফাইনাল খেলতে আবারও পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা। পেশোয়ার জালমির হয়ে খেলতে তাকে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর শিরোপা নির্ধারণী ম্যাচে নাহিদকে পেয়ে উচ্ছ্বসিত দলটার সমর্থকরা। সামাজিক মাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা। পেশোয়ার জালমি স্বত্বাধিকারী জাভেদ আফ্রিদির একটা টুইট, আর তাতেই তোলপাড়। জালমি ভক্তরা যেন হাতে পেয়েছে ঈদের চাঁদ। কেউ কেউ এখনই পেশোয়ারকে দিয়ে দিচ্ছে চ্যাম্পিয়নের তকমা। কারো মতে ফাইনালে এখন আর কোনো প্রতিদ্বন্দ্বিতারই সুযোগ নেই। নাহিদ রানাকে নিয়ে এমন উন্মাদনা পাকিস্তানিদের মাঝে। বাংলাদেশি স্পিড স্টারের অন্তর্ভুক্তি আমেজ বাড়িয়েছে পিএসএল ফাইনালের। শুরুতে বিশ্রামের কথা থাকলেও পেশোয়ার ফাইনাল নিশ্চিত করায় সিদ্ধান্ত বদলেছে বিসিবি। নাহিদ রানাকে শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য অনাপত্তিপত্র দিয়েছে ক্রিকেট অপারেশনস বিভাগ। আর তাই আবারও এবারের পিএসএলে দেখা যাবে নাহিদ রানার গতির ঝড়। জালমির জার্সি গায়ে এবারের আসরে মাত্র 4 ম্যাচ খেলেছেন নাহিদ রানা। এরপর জাতীয় দলের ব্যস্ততায় ফিরে এসেছেন দেশে। অবশ্য সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ওই 4 ম্যাচেই। 7 উইকেট নিতে গড় 11-র নিচে, ওভার প্রতি খরচ 6 রানেরও কম। তাই তাকে ফাইনালে পেয়ে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে জালমি সমর্থকদের। নাহিদের হাতে চোট থাকলেও বিসিবি মেডিকেল বিভাগ ছাড়পত্র দেয় নিশ্চিন্ত টিম ম্যানেজমেন্ট। 3রা মে পিএসএল ফাইনাল, তাই দলের সঙ্গে মানিয়ে নিতেও সময় পাচ্ছেন এই ডানহাতি পেসার।
পিএসএল থেকে ফিরে টেস্টের প্রস্তুতি শুরু করবেন নাহিদ। ৮ মে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ মিরপুরের হোম অফ ক্রিকেটে। এরপর সিরিজে আরও এক টেস্ট। সাদা বলের ক্রিকেট থেকে লাল বলে মানিয়ে নেয়ার পরীক্ষাটাও 23 বছর বয়সী গতি তারকার সামনে। আপাতত নাহিদের সামনে হাতছানি ক্যারিয়ারের প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের ট্রফি উঁচিয়ে ধরার। সেই সাথে প্রতিদান দিতে হবে জালমি সমর্থকদের ভালোবাসার। 10 বছর ধরে পিএসএল এর শিরোপা অধরা পেশোয়ারের। নাহিদের গতির ঝড়ে সে অপেক্ষার অবসান ঘটতে পারে আগামী রোববার। সাব্বির মিথুন, সময় সংবাদ। নারী টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 1টায়। বিশ্বকাপের প্রস্তুতি সিরিজে একেবারেই ছতে নেই টাইগ্রেস। ওয়ানডেতে 2 ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর একই অবস্থা টি-20তেও। ব্যাটিংয়ে টপ অর্ডার থেকে রান আসছে না নিয়মিত। মিডল অর্ডারে সোভানা মোস্তারি চেষ্টা করে যাচ্ছেন একা, কিন্তু সঙ্গীর অভাবে কাজে আসছে না কিছুই। বোলিংয়েও ছন্দে নেই মারুফা নাহিদারা। লঙ্কান টপ অর্ডারের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে তার সব কটি ম্যাচই। দ্বিতীয় টি-20-র আগে প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চাচ্ছে না জ্যোতি বাহিনী। ছন্দে ফিরতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররাও। সব গুঞ্জন সত্যি করে পদত্যাগ করলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মী ডিসিলভা। একই সঙ্গে বোর্ডের বাকি সদস্যরাও ক্রীড়া মন্ত্রণালয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কুমারা দিশানায়েকের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। এরান বিক্রমারত্নকে প্রধান করে গঠন করা হতে পারে অন্তর্বর্তী কমিটি। আমিনুল ইসলাম বুলবুলের ভাগ্য বরণ করতে হলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সভাপতি শাম্মী ডিসিলভাকে। লঙ্কান ক্রিকেট বোর্ডে অস্থিরতা ছিল আগে থেকেই। মূলত গেল টি-20 বিশ্বকাপে ঘরের মাঠে সেমিফাইনাল খেলতে না পারায় অখুশি ছিল লঙ্কান সরকার। ঘরের মাটিতে বিশ্বকাপের ভরাডুবির পর থেকে শাম্মী ডিসিলভার উপর চাপ বাড়তে থাকে। এরপর থেকে ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগেস তাকে দায়িত্ব ছাড়তে বলেন। এর আগেও তৎকালীন ক্রীড়ামন্ত্রী রানা সিংহে ক্ষমতা গ্রহণের পর শাম্মী ডিসিলভাকে সরিয়ে একটি অন্তর্বর্তী কমিটি গঠন করেছিল, যার ফলশ্রুতিতে সরকারের হস্তক্ষেপের অভিযোগ এনে আইসিসি থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় লঙ্কান বোর্ডের উপর। পরবর্তীতে তাৎক্ষণিক সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসে আবারও শাম্মী ডিসিলভাকে সভাপতি হিসেবে পুনর্বহাল করা হয়। এবার অবশ্য ভিন্ন পথ অবলম্বন করেছে লঙ্কান ক্রীড়া মন্ত্রণালয়। বর্তমান অবস্থা নিয়ে লম্বা আলোচনা হয়েছে শাম্মীর সঙ্গে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়েকে বড় ভূমিকা পালন করেন এখানে। তিনি কথা বলে শাম্মী ডিসিলভাকে পদত্যাগ করতে বলেন। শাম্মী অবশ্য পদত্যাগের সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিলেন। এদিন গোটা বোর্ড সহ পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা রাষ্ট্রপতি দিশানায়েকে ও ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগেসকে জানানো হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোর্ড থেকে। এরই মধ্যে ক্রীড়া মন্ত্রণালয় একটি অ্যাডহক কমিটি গঠনের পরিকল্পনা হাতে নিয়েছে, যেখানে শীর্ষ পদ পাওয়ার দৌড়ে সবার আগে এগিয়ে আছেন এরান বিক্রমারত্নে, যিনি ছিলেন সাবেক ক্রীড়াবিদ এবং বর্তমানে রাজনীতিবিদ। আছেন জাতীয় অলিম্পিক কমিটির সাবেক প্রধান সুরেশ সুব্রামানিয়াম, সাবেক বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রোশান মাহানামার মতো অনেক প্রাক্তন ক্রিকেটার। নতুন নির্বাচন আয়োজন হওয়া পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে। মূলত এসএলসির দুরবস্থা নিয়ে স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরলীধরনের বোর্ডের গঠনতন্ত্র সংশোধন নিয়ে আইনি পদক্ষেপ নেয়ার পর সংস্কারের এই কার্যক্রম জোরালো হয়। নতুন নির্বাচনের মাধ্যমে লঙ্কান ক্রিকেট সঠিক দিক নির্দেশনা পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। নতুন করে স্পোর্টসে প্রতিভা বাছাইয়ের ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি হবে না বলে হুঁশিয়ারি দিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জেলা পর্যায়ে কোচদের অধীনে বাছাই শুরু হলেও চূড়ান্ত পর্বে নিজে উপস্থিত থাকার কথা জানিয়েছেন তিনি। নির্বাচিতরা যাতে নিজ নিজ বিভাগের বিকেএসপিতেই প্রশিক্ষণ নিতে পারেন এবং তাদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হবে বলেও জানান আমিনুল হক।
তৃণমূল থেকে ক্রীড়াঙ্গনের প্রতিভা অন্বেষণ কার্যক্রম এর আগেও পরিচালনা করেছে সরকার, তবে নতুন করে স্পোর্টসের মতো এতটা বিস্তৃত পরিসরে হয়নি কখনোই। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই প্রয়াসে এরই মধ্যে আশার সঞ্চার। মাত্র 15 দিনে এই কম্পিটিশনে অংশ নিতে আবেদন করেছে প্রায় 1,61,000 ক্ষুদে অ্যাথলিট। দেশের 64টি জেলায় একযোগে শুরু হবে নতুন করে স্পোর্টস। সেখান থেকে প্রতিভাবানরা আঞ্চলিক বাছাইয়ের গণ্ডি পেরিয়ে উঠে আসবেন বিভাগীয় পর্যায়ে। শুরুতে স্থানীয় প্রশিক্ষকরা করবেন প্রতিভার মূল্যায়ন। কেউ যাতে স্বজনপ্রীতির শিকার হয়ে অবমূল্যায়িত না হন সেই বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। কোচ বা আমাদের যারা অফিসিয়াল প্রত্যেকটি জেলা পর্যায়ে কাজ করবেন তারাই অন্বেষণ করবেন, তারাই সিলেক্ট করবেন যে কে এক্সট্রা অর্ডিনারি, কে প্রতিভাবান খেলোয়াড়। আমরা ঢাকা থেকে মনিটর তো অবশ্যই করব, পাশাপাশি স্থানীয়ভাবে যারা ক্রীড়াবিদ রয়েছে, কারণ ফাইনাল এন্ডে যারা জাতীয় পর্যায়ে বা যেই ধরনের প্রতিভাবান খেলোয়াড়দেরকে অন্বেষণ করা হবে, ফাইনালি কিন্তু অ্যাজ এ স্পোর্টস ম্যান হিসেবে, স্পোর্টস মিনিস্টার হিসেবে না, অ্যাজ এ স্পোর্টস ম্যান হিসেবে আমি নিজের চোখেই দেখব যে যাদেরকে আনা হয়েছে তারা সত্যিকার অর্থেই প্রতিভাবান কিনা। সো এখানে যারাই আনবে তাদের কোনো স্বজনপ্রীতি করার কোনো সুযোগ নেই। ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স, সাঁতার সহ মোট 8 ডিসিপ্লিন দিয়ে শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস, যেখানে বয়সের বাধ্যবাধকতা 12 থেকে 14 বছর। বিভিন্ন বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তারা সুযোগ পাবেন নিজ নিজ বিভাগের বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণের, পাশাপাশি দেয়া হবে শিক্ষাবৃত্তি। যে সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অন্বেষণ করব তাদেরকে কিন্তু সরকারিভাবে তাদেরকে ক্রীড়াবৃত্তি প্রদানের মাধ্যমে আমরা আমাদের যে ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে যে বিকেএসপি রয়েছে সেইখানে আমরা তাদেরকে সেই সুযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব আমরা বহন করব। চট্টগ্রাম থেকে কোনো প্রতিভাবান খেলোয়াড়কে আমরা ঢাকায় এনে রাখতে চাই না, আমরা চাই সে চট্টগ্রামই থাকবে, যাতে তার পরিবার এবং তার যে যাতায়াত, তার সকল কিছু যাতে সুযোগ সুবিধা সে নিশ্চিত করতে পারে এলাকা ভিত্তিক থেকেই। 2রা মে সিলেট থেকে শুরু হবে ক্রীড়াঙ্গনের এই প্রতিভা অন্বেষণ কার্যক্রম। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের 64টি জেলাতেও শুরু হবে নতুন করে স্পোর্টসের কার্যক্রম। আমরা আশা করছি যে জুনের ভিতরেই, আমাদের নতুন অর্থ বছরের আগে ইনশাল্লাহ আমরা এই টুর্নামেন্টটি শেষ করব। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। অবশেষে বিশ্বকাপের প্রাইজ মানি বাড়ালো ফিফা। বাড়ানো হয়েছে অংশগ্রহণকারী দলগুলোর জন্য বরাদ্দ। প্রাইজ মানি $727 মিলিয়ন থেকে বাড়িয়ে এখন $871 মিলিয়ন। সে সঙ্গে আনা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। মাঠে প্রতিপক্ষ দলের ফুটবলার বা কোচের সঙ্গে মুখ ঢেকে কথা বললে সরাসরি দেখতে হবে লাল কার্ড। এছাড়াও রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কোনো ফুটবলার মাঠ ছেড়ে উঠে গেলেও লাল কার্ড দেখাতে পারবেন রেফারিরা। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বিশেষ সভা শেষে এই বিষয়গুলোর অনুমোদন দেওয়া হয়। প্রথমবারের মতো 48 দল নিয়ে হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় আসরকে সফল ও বিতর্কমুক্ত রাখতে একের পর এক নিয়মে পরিবর্তন আনছে ফিফা। কানাডায় ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বিশেষ সভা শেষে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থাটি। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য বরাদ্দ বাড়ানোর পাশাপাশি পরিবর্তন এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মে। এখন থেকে বিশ্বকাপে খেলা চলাকালীন মুখ ঢেকে প্রতিপক্ষ দলের কোনো ফুটবলার বা কোচের সঙ্গে কথা বলা যাবে না। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লেগে বেনফিকা ও রিয়াল মাদ্রিদ ম্যাচে বেনফিকা উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ানি ভিনিসিয়াসের সঙ্গে কথা বলার সময় জার্সিতে মুখ ঢেকে রেখেছিলেন। ব্রাজিলিয়ান তারকা সে সময় প্রেস্তিয়ানির বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন। পরে সে অভিযোগ প্রমাণ হলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বেনফিকা ফুটবলার। পরে উয়েফার তদন্তে সমকাম বিদ্বেষী আচরণের প্রমাণ হয় 6 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল প্রেস্তিয়ানিকে। এসব বিষয় বিবেচনায় নিয়েই এই নিয়মে পরিবর্তন এনেছে ফিফা। এছাড়াও এখন থেকে যদি কোনো ফুটবলার মাঠে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে খেলা ছেড়ে চলে যান তবে সরাসরি পেতে হবে লাল কার্ড। এই নিয়ম কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যদি কোনো কর্মকর্তা ম্যাচ চলাকালীন কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে ফুটবলারদের মাঠ থেকে বেরিয়ে যেতে প্ররোচনা দেন তবে তাকে শাস্তির পাশাপাশি কার্ডও পেতে হতে পারে। মূলত গত জানুয়ারিতে আফ্রিকান নেশনস কাপের ফাইনালে সেনেগাল ও মরক্কোর মধ্যকার ম্যাচের পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদ করে সেনেগালের ফুটবলারদের মাঠ ত্যাগ করার মতো ঘটনার কারণেই চালু করা হচ্ছে এই নিয়ম।
এছাড়াও দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল বরাদ্দ বাড়ছে অংশ নেয়া দলগুলোর। অবশেষে ভ্যাঙ্কুভারে ফিফার কংগ্রেসে আকাঙ্ক্ষিত সেই সিদ্ধান্ত এসেছে। আগের তুলনায় বরাদ্দ বেড়েছে 15%। মূলত যুক্তরাষ্ট্রে অতিরিক্ত কর, বাড়তি বিমান ভাড়া, পরিবহন খাতে অতিরিক্ত খরচ বেড়ে যাওয়ার কারণেই বাড়ানো হয়েছে অর্থের পরিমাণ। বিশ্বকাপের প্রাইজ মানি আগে ছিল $727 মিলিয়ন, এখন তা বাড়িয়ে করা হয়েছে $871 মিলিয়ন। কাতার বিশ্বকাপে যা ছিল $440 মিলিয়ন, অংশ নেয়া 48টি দেশ পাবে $12.5 মিলিয়ন। 19 জুলাই বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে $50 মিলিয়ন। রানার্স আপ দলের জন্য বরাদ্দ থাকবে $33 মিলিয়ন। আমরা বিশ্বকাপকে বিতর্কমুক্ত ও বর্ণবাদী আচরণ থেকে দূরে রাখতে চাই। এ কারণেই এ নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপে খরচ অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণেই বেড়েছে দলগুলোর জন্য বরাদ্দ। এছাড়াও বিশ্বকাপে দল বেড়ে যাওয়ায় ফুটবলারদের নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচাতে হলুদ কার্ডের নিয়মেও পরিবর্তন এনেছে ফিফা। পারভিন আক্তার, সময় সংবাদ। টরন্টোর ফুটবল প্রেমীদের জন্য দারুণ খবর। আসন্ন বিশ্বকাপ ঘিরে উন্মোচন করা হয়েছে ফিফা ফ্যান ফেস্টিভ্যাল এর পূর্ণাঙ্গ পরিকল্পনা। এই ফ্যান ফেস্টিভ্যালে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন দর্শকরা। বিশ্বকাপ ঘিরে নানান নেতিবাচক খবরের মাঝে এই উৎসব সাধারণ দর্শকদের দিচ্ছে আলাদা স্বস্তি, যা ঘিরে চলছে নানান আয়োজন। কানাডার টরন্টো থেকে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ লিমন। টরন্টোর ঐতিহাসিক ফোর্ট ইয়র্ক এবার রূপ নিচ্ছে ফুটবল উন্মাদনার এক বিশাল মিলন মেলায়। বিশ্বকাপ চলাকালীন এখানে বসবে ফিফা ফ্যান ফেস্টিভ্যাল, যেখানে থাকবে বড় পর্দায় সরাসরি খেলা দেখা, লাইভ মিউজিক, খাবার আর বিনোদনের নানা আয়োজন। ফুটবল শুধু খেলা নয়, এটি মানুষের আবেগ, আর সেই আবেগকে সবার জন্য উন্মুক্ত রাখতে চায় নগর কর্তৃপক্ষ। তাদের আশা, হাজারো দর্শকের উপস্থিতিতে এই ফ্যান ফেস্টিভ্যাল পরিণত হবে এক প্রাণবন্ত উৎসবে। 46 দিন পর টরন্টোতে প্রথম বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 6টি ম্যাচ ঘিরে এই শহরের ওপর কোটি মানুষের নজর থাকবে। আমরা পুরোপুরি প্রস্তুত। ঠিক এই মাঠে আয়োজিত হচ্ছে ফ্যান ফেস্ট, যা উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত পুরো টুর্নামেন্টের প্রধান মিলনস্থল হিসেবে কাজ করবে। এখানেই টরন্টোবাসী একত্রিত হবে এবং বড় পর্দায় টুর্নামেন্টের সবকটি ম্যাচ উপভোগ করার সুযোগ পাবে। দর্শকদের সুবিধা নিশ্চিতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। ভিড় নিয়ন্ত্রণ, খাবার ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব জোন, সবকিছুই সাজানো হচ্ছে বিশ্বমানের আয়োজনের লক্ষ্য নিয়ে। এটি 22 দিনের একটি আয়োজন এবং এর প্রতিটি দিনই হবে বৈচিত্র্যময়। ম্যাচের সময়সূচি, অনুষ্ঠানমালা এবং দর্শকদের উপস্থিতিতে ভিন্নতা থাকবে। তাই আমাদের পরিকল্পনা মূলত ভিড় সামলানো, মানুষের সহজ যাতায়াত নিশ্চিত করা এবং প্রতিদিন একটি চমৎকার অনুষ্ঠান আয়োজন করা। এর জন্য প্রয়োজনীয় পরিষেবাগুলো নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে খেলা দেখার এলাকা, মূল মঞ্চ, খাবার ও পানীয়র স্টল এবং পরিবারের সবার জন্য উপযোগী বিভিন্ন ব্যবস্থা থাকবে। বিশ্বকাপকে ঘিরে টরন্টোতে বেড়েছে উত্তেজনা, আর এই ফ্যান ফেস্টিভ্যাল সেই উন্মাদনাকে আরো এক ধাপ বাড়িয়ে দেবে বলেই মনে করছেন ফুটবল প্রেমীরা। টরন্টোতে বিশ্বকাপ আসছে ভেবে আমি খুব উত্তেজিত। সবার একসাথে হওয়ার জন্য এটা খুব মজার একটা সময় হবে। অনেক আনন্দ আর দারুণ সব ঘটনা ঘটবে এখানে। আমার মনে হয় এটা একটা দারুণ পরিকল্পনা। তাদের সবার যাওয়ার জন্য এটা একটা চমৎকার জায়গা হবে। এটা খুব মজার একটা সময় হতে যাচ্ছে। আমি অবশ্যই সেখানে যাব। টরন্টো সিটি সেন্টারে সম্প্রতি এক বৈঠকে বসে আয়োজক কমিটি। সেখানে দর্শক সমর্থকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি সবথেকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। ঘণ্টা বেজেছে উৎসবের, তবে সেই উৎসব কেবলমাত্র বিএমও স্টেডিয়ামই নয়, গোটা নগর জুড়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সিটি অফ টরন্টো। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। চ্যাম্পিয়ন্স লিগের খবর। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে রাতে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট, অ্যাথলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল। নিজেদের মাঠে যে কোনো মূল্যে জয় তুলে নিতে চাবে মাদ্রিদ জায়ান্টরা। অন্যদিকে স্পেন থেকে জয় নিয়ে লন্ডনে ফিরতে চান আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। রিয়াদ এয়ার মেট্রোপলিটন স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 1টায়।
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালে শ্বাসরুদ্ধ করে এক ম্যাচ দেখল ফুটবল বিশ্ব। সেই ম্যাচের রেশ কাটতে না কাটতে আরেক সেমিফাইনালে প্রথম লেগে মাঠে নামছে আসরটির দুই হতভাগা দল অ্যাটলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল, যারা এখনো উঁচিয়ে ধরতে পারেনি ইউরোপের ক্লাব পর্যায়ের সর্বোচ্চ আসরের শিরোপা। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আর্সেনাল গেল মৌসুমে দুর্দান্ত খেলেও সেমিতে পিএসজির কাছে হেরে স্বপ্ন ভাঙে গানারদের। এবার ইপিএল এর শিরোপার সঙ্গে লন্ডনের ক্লাবটি স্বপ্ন দেখছে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের। যদিও ইপিএল এর শিরোপা জয়ের রেইসে সম্প্রতি হোঁচট খেয়েছে গানার্স, তবে নিজেদের শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মিকেল আর্তেতার দল, যা মাদ্রিদে কাজে লাগাতে চান কোচ। আমরা শেষ ম্যাচে জয় তুলে নিয়েছি, যা দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে শক্ত প্রতিপক্ষ, নিজেদের মাঠে তারা ভয়ঙ্কর। তবে আমাদের জন্য প্রথম লেগ অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো মূল্যে আমরা মাদ্রিদ থেকে জয় নিয়ে ফিরতে চাই। তবে চলতি চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত অ্যাটলেটিকো মাদ্রিদ। এর আগে 3 বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেললেও কখনো জয় নিয়ে ফিরতে পারেনি রোজি ব্লাঙ্কোরা। 1974 সালে বায়ার্ন মিউনিকের পর 2014 ও 16 সালে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হেরে স্বপ্ন ভাঙে অ্যাটলেটিকো মাদ্রিদের। তবে সেসব ব্যর্থতায় নজর দিতে চান না অ্যাটলেটিকো কোচ। এই আসরে আক্ষেপ মেটাতে চান দিয়াগো সিমিওনে। আমরা বার্সেলোনাকে হারিয়ে এখানে এসেছি। আমাদের লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন্স লিগের আক্ষেপ গোছানো। সেমিফাইনালের আগে অবশ্যই আমরা কিছুটা নার্ভাস, তবে এবার কোনো ভুল করা যাবে না। তবে পরিসংখ্যান কথা বলছে আর্সেনালের পক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে আর্সেনালের কাছে হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ফাহিম ইসলাম, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ব্রেকআউট 9 গোলের ম্যাচে বায়ার্ন মিউনিককে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগ পিএসজির হোম গ্রাউন্ড পার্ক দেস প্রিন্সেসের শ্বাসরুদ্ধ করে এক লড়াই দেখল ফুটবল সমর্থকরা। ফুটবলে যে ডিফেন্স নামক একটা শব্দ আছে তা বেমালুম ভুলে গেছে দুই সেমিফাইনালিস্ট বায়ার্ন মিউনিক ও পিএসজি। ম্যাচের ঘড়ির কাঁটার দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলেছে স্কোরবোর্ড। গোল বন্যার এই থ্রিলার ম্যাচ বেশ কয়েকটি রেকর্ডের জন্য জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসেও। এর আগে সেমির এক লেগে 9 গোলের এমন অবিশ্বাস্য ম্যাচ দেখা যায়নি কখনো। সেমিফাইনালের প্রথমার্ধের সর্বোচ্চ 5 গোলও জায়গা করে নিয়েছে রেকর্ডের পাতায়। ম্যাচের স্কোরবোর্ডে প্রথম নামটা লেখান হ্যারি কেন। ডি বক্সে লুইস দিয়াসকে ফাউল করে বাভারিয়ানদের পেনাল্টি উপহার দেন উইলিয়ান পাচো। স্পট কিক থেকে কোনো ভুল করেননি ইংলিশ কাপ্তান। কেনের সেই গোলে যেন তেতে উঠে পিএসজি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ম্যাচে ফিরতে সময় নেয়নি বেশি। দিসিরে দুয়োর 12 বলে জর্জিয়ান উইঙ্গার কাবিচা কাভার্টসখেলিয়ার ক্লিনিক্যাল ফিনিশ। 1-1 গোলে সমতায় প্যারিসিয়ানরা। এবার লিড নেওয়ার পালা। কর্নার কিক থেকে উচ্চতাকে বুড়ো আঙুল দেখিয়ে পর্তুগিজ মিডফিল্ডার হুয়াও নেভেসের নিখুঁত ফিনিশিং। ম্যাচের চালকের আসনে বসে এনরিকের পিএসজি। তবে পার্ক দেস প্রিন্সেসের সমর্থকরা তখনও জানতো না কি ঘটতে যাচ্ছে এই ম্যাচে। গোল খেয়ে দমে যায়নি বায়ার্ন, বরং একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে পিএসজিকে। 41 মিনিটে পিএসজির ডিফেন্ডারদের এক প্রকার বোকা বানিয়ে ডিবক্সে ঢোকেন মাইকেল ওলিসে। তার পাওয়ার শটে চোখে সরষে ফুল দেখে পিএসজির গোলরক্ষক সেফেনভ। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান 3-1 করেন ওসমান ডেম্বেলে। বায়ার্নের ডিবক্সে আলফান্সো ডেভিসের হাতে বল লাগায় পেনাল্টি পায় পিএসজি। স্কোরশিটে নাম লেখান ডেম্বেলে। 5 গোলের থ্রিলিং প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে বায়ার্নের ডিফেন্সে বয়ে যায় ডেম্বেলে ও কাভার্টসখেলিয়া নামক টর্নেডো। তাতেই তছনছ বাভারিয়ানদের দেওয়াল। 3 গোলে পিছিয়ে পড়ে জার্মান চ্যাম্পিয়নরা। তবে খেই হারানি বায়ার্ন, বরং ম্যাচে ফেরার চেষ্টা চালায় ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। 65 মিনিটে দায়াত উপামেকানোর পর 68 মিনিটে লুইস দিয়াসের দুর্দান্ত গোলে আবারও ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় জার্মান চ্যাম্পিয়নরা। শেষ 22 মিনিটে বেশ কয়েকবার চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি বায়ার্ন। তাতেই 5-4 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। এ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে এক ধাপ এগিয়ে গেল প্যারিসিয়ানরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। নিজ দেশের ফেডারেশনের অনুমতি ছাড়াই এখন থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন আফগানিস্তানের নারী ফুটবলাররা। ভ্যাঙ্কুভার কাউন্সিল থেকে এ যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ফিফা, জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো। আগের আইন অনুযায়ী কোনো দল তার নিজ দেশের ফেডারেশন থেকে স্বীকৃতি না পেলে ফিফা তাকে আন্তর্জাতিক কোনো আসরে অংশ নেওয়ার সুযোগ দিতে পারত না। কিন্তু নতুন এই অধ্যাদেশের ফলে বিশেষ ব্যবস্থার প্রেক্ষিতে এখন থেকে ফিফা চাইলেই
যে কোনো দলকে এই অনুমতি দিতে পারবে। বন্ধ ফুটবল স্টেডিয়াম, নিষিদ্ধ গ্যালারি আর নির্বাসিত জীবন। আফগানিস্তানের নারী ফুটবলারদের গল্পটা গত কয়েক বছর ধরেই ছিল কেবলই হারানোর। কিন্তু হার না মানা মানসিকতা আর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এক ঐতিহাসিক সিদ্ধান্তে বদলে গেল দৃশ্যপট। দেশের পতাকা তলে সরাসরি খেলতে না পারলেও এখন থেকে আন্তর্জাতিক অঙ্গনে অফিসিয়াল স্বীকৃতি নিয়ে মাঠে নামতে পারবেন আফগান নারীরা। আফগানিস্তানের সবুজ ঘাসের মাঠ থেকে হাজার মাইল দূরে এখন এইসব ফুটবলারদের বসবাস। 2021 সালে তালেবানরা ক্ষমতায় আসার পর ফুটবল বুটজোড়া তুলে রেখে প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে হয়েছিল তাদের। কিন্তু ফুটবল যাদের রক্তে, তাদেরকে আর আটকে রাখা যায়? দীর্ঘ প্রতীক্ষার পর আজ পূর্ণতা পেল তাদের সেই সংগ্রাম। আমরা টিম রেগুলেশনে কিছু পরিবর্তন এনেছি, আর এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো আফগান উইমেন ইউনাইটেডকে অফিসিয়াল ফিফা প্রতিযোগিতায় খেলার সুযোগ করে দেয়া। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা কাউন্সিলের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছি। ফিফা কাউন্সিলের এই সিদ্ধান্তটা ছিল মূলত একটা বাধা ভাঙার গল্প। সাধারণ আইন অনুযায়ী একটি দেশের ফুটবল ফেডারেশনের অনুমতি ছাড়া কোনো দল আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারে না। কিন্তু আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে ফিফা তাদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে। তৈরি হয়েছে আফগান উইমেন ইউনাইটেড, যা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আফগান নারী ফুটবলারদের একটি সম্মিলিত মঞ্চ। আর বিশেষ বিবেচনায় এখন থেকে তারা অংশ নিতে পারবে ফিফার স্বীকৃত যে কোনো আসরে। আমরা এখনো বিশ্বাস করতে পারছি না। আমরা দৃশ্যমান হওয়ার জন্য, নিজেদের অস্তিত্ব প্রমাণের জন্য কতটা লড়াই করেছি তা বলে বোঝানো যাবে না। আফগানিস্তানের ভেতর থাকা প্রতিটি বোনের কণ্ঠস্বর হওয়াই আমাদের লক্ষ্য ছিল। এই সিদ্ধান্ত আমাদের সেই সহনশীলতারই একটি বড় জয়। বর্তমানে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় চলছে আফগান খেলোয়াড়দের বাছাই ক্যাম্প। প্রায় 90 জন ফুটবলারকে ফিফা থেকে বিশেষ সহায়তা দেয়া হচ্ছে। এই দলটি কেবল গোল করার জন্য খেলবে না, বরং এটি হতে যাচ্ছে সারা বিশ্বে ছড়িয়ে থাকা আফগান নারীদের পরিচয় এবং সাহসের প্রতীক। জুনের আন্তর্জাতিক উইন্ডোতেই তারা আবার গায়ে জড়াবে জার্সি, নামবে স্বপ্নের টানে। আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছি। এই খবরটা আমাদের জন্য অনেক বড় কিছু। এই দলটা শুধু ফুটবল খেলার জন্য নয়, এটা আমাদের সবকিছুর প্রতিনিধি। প্রতিটি আফগান মেয়ের কাছে এর অর্থ অনেক গভীর। আমি এখন সত্যি মেঘের ওপর ভাসছি। বর্তমান ফুটবলারদের মতোই আনন্দে ভাসছেন সাবেক অধিনায়ক খালিদা পোপাল। তার দীর্ঘ লড়াই আজ পূর্ণতা পেয়েছে। এই ফুটবলাররা মনে করেন তাদের মাঠে নামা মানেই আফগানিস্তানের সেই মেয়েদের আশা জাগিয়ে রাখা, যারা এখনো ঘরের কোণে বসে মুক্তির স্বপ্ন দেখে। রাজনীতির মার প্যাচে খেলাধুলা থমকে গেলেও ফিফার এই উদ্যোগ আবারও প্রমাণ করলো ফুটবল সবার, ফুটবল স্বাধীনতার। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় পুরুষ রাগবি সেভেন্স চ্যাম্পিয়নশিপের 10ম আসর। একই সাথে 7ম নারী রাগবি সেভেন্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার সহ 16টি জেলা মিলিয়ে মোট 18টি দল অংশ নিচ্ছে এবার। নারী বিভাগে খেলবে 8টি দল, এর মধ্যে 7টি জেলার সঙ্গে রয়েছে বাংলাদেশ আনসার। বিজয়ী দলকে 20,000 এবং রানার্স আপ দলকে দেয়া হবে 10,000 টাকা আর্থিক পুরস্কার। বৃহস্পতিবার সকালে পল্টন মাঠে 3 দিনের এই টুর্নামেন্ট উদ্বোধন করবেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ছিল বাংলাদেশের তৎকালীন সরকারের বড় ভুল, বললেন সাকিব। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করার তাগিদ, আশাবাদী দেশে ফেরা নিয়ে। এবং 2026 বিশ্বকাপের প্রাইজ মানি বাড়িয়ে অংশ নেয়া দলগুলোকে স্বস্তির খবর দিল ফিফা। বেশ কিছু নিয়মে পরিবর্তন, বর্ণবাদ রোধে প্রতিপক্ষের মুখ ঢেকে কথা বললেই লাল কার্ড। এই ছিল খেলার সময়ের পর প্রবাসের সময় সঙ্গে থাকবেন মাহাদি ধ্রুব। সাব্বির, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।